লোকানো হচ্ছে আমাদের থেকে? কিসের এত ধোঁয়াশা? কেন রাগ ঢাক করছে পুলিশ মন্ত্রী? কেন পুলিশ নিষ্ক্রিয়? কেন আজ প্রায় 15-16 দিন হয়ে যাবার পরও কেন এই ঘটনার কোনো নিষ্পত্তি হলো না? কি হয়েছিল সেদিন সেই রাতে? কি লোকানো হচ্ছে আমাদের থেকে? চলুন আরো একবার দেখে নেওয়া যাক সেই ভয়ানক রাত 9th অগস্ট। হ্যাঁ, 9th অগস্ট সকাল বেলা ডাক্তার স্নাতকোত্তর পড়ুয়া অভয়ার দেহ উদ্ধার করা হয় 3rd ফ্লোর সেমিনার হলে চেস্ট ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, তার মৃতদেহ প্রথম দেখে তার সতীর্থ এবং মৃতদেহ পাশে পড়ে থাকতে দেখা যায় ক্লিপ এবং ভাঙা চশমা। এই ঘটনা আমরা ইতিমধ্যে সবাই জানি এবং এই ঘটনার পরে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ইনফর্ম করে এবং আমরা এও ইতিমধ্যে জেনে গেছি যে বাড়ির লোককে অর্থাৎ অভয়ার ফ্যামিলিকে অনেক পরে ইনফর্ম করা হয় এবং তাও প্রায় তাদের 3 ঘন্টা অপেক্ষা করানোর পরে তাদেরকে মৃতদেহ দেওয়া হয়। আমরা এও জানি যে পুলিশ প্রথমে এই ঘটনাকে খুন অথবা মার্ডার মানতে নারাজ ছিল, কিন্তু বাড়ির লোক প্রথম থেকেই বলেছে তারা পোস্টমর্টম চান, কারণ তাদের মতে তাদের মেয়ে সুইসাইড করতে পারে না। আর ঠিক পুলিশ এখানে জানিয়েছিল অভয়া তাদের বাড়ির মেয়ে আত্মঘাতী হয়েছে অর্থাৎ সুইসাইড করেছে, বাট বাড়ির লোক সেটা মানতে নারাজ। আর এখানেই গঠন করা হয় 11টা মেম্বারের একটা কমিটি, যেখানে আমরা জানি উপস্থিত ছিল আরজিকর হাসপাতালের ডিন, তার সাথে অন্যান্য ডিপার্টমেন্ট লাইক চেস্ট, ফরেনসিক, মেডিসিন, অ্যানাস্থেশিয়া, বিভিন্ন ডিপার্টমেন্ট, ফরেনসিক ডিপার্টমেন্ট, সেখানকার অন্যান্য ডক্টররা, এবং তার সাথে উপস্থিত ছিল কিছু স্নাতকোত্তর পড়ুয়া এবং কিছু ইন্টার্ন ডক্টররা। তাদের মিলিয়ে একটা 11 জন মেম্বারের কমিটি গঠন করা হলো এবং সেই কমিটির উপস্থিতিতে শুরু করা হলো পোস্টমর্টম। পোস্টমর্টম রিপোর্টে বলা হলো শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হচ্ছে, তার কারণ তার গলায় মানে অভয়ার গলায় পাওয়া গেছে কালশিটের দাগ, নখের দাগ। পোস্টমর্টম উইটনেস ডক্টর দিয়াশিনী রয়, যিনি কিনা কল্যাণী মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টের একজন ডেমনস্ট্রেটর, তার মতে শ্বাসরোধ করে মারার ছাপ স্পষ্ট মৃতার শরীরে এবং সারা শরীর জুড়ে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন আর গলায় নোক আর কালশিটের দাগ স্পষ্ট। এই হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। আরো জানি আমরা যে পোস্টমর্টম রিপোর্টে কত ভয়ঙ্কর তথ্য এসছে। সারা শহরে হইচই বেঁধে গেছে, সারা শহর বিক্ষোভের আগুনে পুড়ছে। তার কারণ পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে মৃতা অভয়ার সারা শরীর অর্থাৎ হাত, পা, পেট, মুখ, গলা সব জায়গায় ছড়িয়ে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন, নাক এবং চোখ থেকে রক্ত চুইয়ে পড়ার ছাপ স্পষ্ট, সাথে রয়েছে পেলভিক বোন এবং কলার বোন ভাঙার চিহ্ন। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, এর সাথে আরো কি ছিল জানেন? আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। তার জনি থেকে পাওয়া গেছে চাপ চাপ রক্ত, তার জনিতে পাওয়া গেছে 150 গ্রাম সিমেন্ট। হ্যাঁ, পোস্টমর্টমের রিপোর্ট দেখে নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ আর কার্যত চাপে পড়েই এই ঘটনার তদন্ত শুরু হয়। এই ঘটনার তদন্ত করতে সেই দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার 8th অগস্ট রাত 10টা থেকে শুক্রবার 9th অগস্ট সকাল 8টা অবধি যে সকল কর্মচারীরা হসপিটালে কর্মরত ছিল এমন 25 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তারা সেমিনার রুমে গিয়ে ইনভেস্টিগেশন চালায় আর সেখান থেকে একটা ব্লুটুথ হেডফোনের অংশ তারা খুঁজে পায়। এই তথ্য আমরা সকলেই জানি। এবং যে 25 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের ফোনও পুলিশ আটক করেছিল এবং তাদের মধ্যেই একজন অন্যতম ছিল সঞ্জয় রায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সঞ্জয় রায়, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যার ফোনের সাথে ওই ব্লুটুথ হেডসেটটা কানেক্ট করে ফেলে পুলিশ। আর এইখানেই অ্যারেস্ট হয়ে যায় সঞ্জয় রায়। এতটুকু অবধি সকল ঘটনা সবকিছু আমরা সবাই জানি। সঞ্জয় রায় কেন অ্যারেস্ট হয়েছে, কি কারণে অ্যারেস্ট হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট কতটা ভয়ঙ্কর তা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সঞ্জয় রায় অ্যারেস্টের পরে পুলিশকে বিবৃতি দিয়েছে, বিবৃতি দিয়ে জানাচ্ছে তার মত অনুযায়ী, পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, প্রথমে মুখ চাপার চেষ্টা করা হয়েছিল অভয়ার। তার কারণ সঞ্জয় এটা এনশিওর করতে চেয়েছিল যাতে অভয়ার চিৎকার সেমিনার হলের বাইরে না যায়, সেই কারণে মুখ চেপে ধরা হয়েছিল অভয়ার। আর তারপরে তাকে মারার জন্য গলা টিপে শ্বাসরোধ করা হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, সঞ্জয়ের দেওয়া বয়ানে এও আছে অভয়ের যৌনাঙ্গের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ক্লিপ। আপনারা ভাবুন কতটা মারাত্মক, কতটা পাশবিক, কতটা অসহনীয় সেই মৃত্যু যন্ত্রণা আমরা সবাই জানি। আর তাই সেই কারণে সঠিক বিচারের আশায়, সঠিক তদন্তের আশায় আজ
পুরো শহর, পুরো দেশবাসী, পুরো বিশ্ব প্রতিবাদের আগুনে তপ্ত। তারাও গলা মেলাচ্ছে, তারাও সামিল হচ্ছে। সবার মুখে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আচ্ছা, এবার একটা মজার বিষয়, আপনারাই বলুন, আপনারাই ভাবুন, বিচার করুন যে সঞ্জয় রায়, যে কিনা ওই দিন 4:03 চেস্ট রেসপিরেটরি ডিপার্টমেন্টের 3rd ফ্লোরের সেমিনার হলে এসেছিল এবং 8 ঘন্টার মধ্যে যিনি ওই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল, এই যে পুরো কর্মকাণ্ডটা হলো, এটা কি 8 ঘন্টার কর্মকাণ্ড? অর্থাৎ আমার কথার বক্তব্য হলো, একটা একা মানুষের পক্ষে 8 ঘন্টার মধ্যে এইরকম নারকীয় হত্যাকাণ্ড চালানো কি সম্ভব? অর্থাৎ একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কি এই কর্মকাণ্ড চালিয়েছে, নাকি এর পিছনে জড়িয়ে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র, কাজ করছে আরো বড় বড় মাথা? হ্যাঁ, 9ই আগস্ট রাত্রিবেলা ডক্টর স্নাতকোত্তর পড়ুয়া অভয়া বিশ্রাম নিতে এসেছিল আরজি করের 3rd ফ্লোরের চেস্ট ডিপার্টমেন্টের পাশে সেমিনার হল। হ্যাঁ, সেমিনার হলে কেন আসলেন অভয়া রেস্ট নিতে? কারণ আরজি করে জুনিয়র ডাক্তার কিংবা ইন্টার্নদের রেস্ট নেওয়ার জন্য আলাদা করে বিশ্রাম কক্ষ প্রোভাইড করা হয় না। সেই জন্যই অন্য আর 5টা সাধারণ দিনের মতোই ওই দিন ডিউটির পরে তিনি ওই রুমে বিশ্রাম করতে এসেছিলেন। হ্যাঁ, আর পরদিন সকালবেলা সেই রুম থেকেই উদ্ধার হলো অভয়ার অর্ধনগ্ন ক্ষত বিক্ষত শরীর। আর সেই শরীর দেখেই পুলিশ বলে দিল এটাকে এক কথায় সুইসাইড বা আত্মহত্যা। যেই অর্ধনগ্ন শরীর, ক্ষতবিক্ষত শরীর দেখে একটা 5 বছরের বাচ্চা অবধি বলতে পারবে যে এটা কোনো আত্মহত্যা নয়, এটা ওপেন অ্যান্ড ক্লোজ একটা মার্ডার কেস। পুলিশ এটাকে বলল এটা নাকি নিছকই একটা আত্মহত্যা এবং পোস্টমর্টম করতেও রাজি ছিল না পুলিশ। তাহলে কি অভয়া জেনে গেছিল কোনো গোপন তথ্য? যেই গোপন তথ্য ফাঁস হলে বিপদে পড়তে পারে সন্দীপ ঘোষ, যেই গোপন তথ্য ফাঁস হলে বিপদে পড়তে পারে স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য দফতর, হিলে যেতে পারে গোটা পশ্চিমবঙ্গ সরকার। কি সেই অজানা তথ্য যার জন্য প্রাণ হারাতে হলো অভয়াকে? এরকম নির্মম ভাবে প্রাণ দিতে হলো অভয়াকে। আর এই ঘটনা এখানেই থেমে নয়, কর্তব্যরত ডাক্তাররা সকলে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আন্দোলন চলছে, চলবে এবং চরম থেকে চরমতম হচ্ছে। আরজি কর জুড়ে চলছে আন্দোলন, আর সেই আন্দোলনেই ডাক দেওয়া হয়েছে অপসারণের দাবি। কার অপসারণ? ডক্টর সন্দীপ ঘোষের অপসারণ। হ্যাঁ, এই সেই ডক্টর সন্দীপ ঘোষ যিনি এই ভয়াবহ ঘটনার পরে মন্তব্য করেছিলেন রাত 2টোর সময় অভয়া সেমিনার হলে কি করছিল। আশ্চর্য ডাক্তারবাবু আপনি, আপনার ডাক্তার, আপনার স্টুডেন্ট ডিউটির শেষে কি পাশের সেমিনার হলে একটু রেস্ট নিতেও যেতে পারবে না? আর আপনারাই তো রেস্ট কক্ষ, বিশ্রাম কক্ষ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, ইন্টার্ন ডাক্তারদের প্রোভাইড করেন না। তার জন্য অন্যান্য জুনিয়র ডাক্তাররা, অন্যান্য ইন্টার্ন ডাক্তাররা রেস্ট নিতে ইউজ করে সেমিনার হল। অভয়াও তাই করেছিল, অভয়া কোনো কিছু ব্যতিক্রম নয়। আর আপনি কিনা বলে দিলেন রাত 2টোর সময়। রাত 2টো মানে এটা কি কোনো নাইট ক্লাব? এটা কি কোনো পাব? এটা কি পার্ক স্ট্রিটের কোনো রাস্তা? পূর্ববর্তীকালে আমরা দেখেছি যে এই সমস্ত জায়গায় যখন রেপ হয়েছিল তখন রেপ ভিকটিমকে রেসপন্সিবল করা হয়েছিল, তার কারণ তারা অত রাতে রাস্তায় ছিল। এটা তো কোনো রাস্তা না, এটা একটা বিশাল বড় হসপিটাল প্রেমাইসেস। সেই প্রেমাইসেসের ভেতরে একটা বিশাল বড় বিল্ডিং, তার ভিতরে 3rd ফ্লোর, তারও ভিতরে চেস্ট ডিপার্টমেন্ট, তার পাশে সেমিনার হল। আর রাত 2টো বা 3টেই কোথা থেকে এলো? কেন থাকবে না হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা? কেন থাকবে না হাসপাতালের ভিতর পর্যাপ্ত পুলিশ বাহিনী? আর সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার মাত্র। এটা কোনো আউটডোর বা এমার্জেন্সি নয় যে কোনো মানুষ যে কোনো সময় অবলীলায় এখানে প্রবেশ করে যেতে পারে। এটা চেস্ট ডিপার্টমেন্ট, তার জন্য সেগ্রিগেটেড একটা অংশ। এখানে সাধারণ মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে না, তার জন্য স্পেশালি অথরাইজড হতে হয়। একজন সিভিক ভলেন্টিয়ার হওয়া তিনি কোথায় এতটা পাওয়ার পেলেন, কিভাবে অ্যাক্সেস করতে পারলেন? রাত 4টের সময় তিনি ঢুকে গেলেন চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে। কে দিল এতটা অগ্রাধিকার সঞ্জয় রায়কে? ভাবছি আমরা, ভাবুন আপনারাও। বিচার চাই, সবার গলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আর এরকমই একটা চরম উত্তেজনার পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11ই আগস্ট এসে বললেন 18ই আগস্টের মধ্যে যদি পুলিশ দোষীদের, হ্যাঁ ভালো করে শুনবেন, দোষীদের যদি শাস্তি দিতে না পারে, যদি না ধরতে পারে, তাহলে তিনি এই কেস সিবিআই এর হাতে স্থানান্তরিত করবেন। মাননীয় কোথা থেকে জানলেন দোষী সিঙ্গুলার না প্লুরাল? মানে একটা দোষী না এই ঘটনায় একের বেশি মানুষ যুক্ত?
কোথা থেকে তিনি জানলেন? জবাব দেবে উচ্চ আদালত, বিচার করবে সিবিআই। এবং যখন পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় এই সন্দীপ ঘোষের কুকীর্তি নিয়ে, তার অতীতের কার্যকলাপ নিয়ে, ঠিক সেরকমই একটা সময় কনসোলেশন প্রাইজের মতো সন্দীপ ঘোষ রেজিগনেশন দিলেন, ইস্তফা দিলেন এবং প্রেস মিডিয়ায় দেওয়া বিবৃতিতে জানালেন, মৃতার নাম করে বার লাগাতার মৃতার নাম করে তিনি জানালেন যে তিনি অভয়ার মৃত্যুতে নাকি খুব দুঃখিত, অভয়া তার মেয়ের মতো। এই কারণে কিছু বাজে লোক তার নাম এই ঘটনার সাথে জড়িয়ে ফেলছে, এই কারণে তিনি অনেক লজ্জিত। পরিবারের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে তিনি অনেক লাঞ্ছনা সহ্য করছেন, সেই কারণে তিনি আজকে ইস্তফা দিচ্ছেন, রেজিগনেশন। আর সেই রেজিগনেশন কি ম্যাজিক্যাল রেজিগনেশন? আপনারা দেখুন, আপনারা ভাবুন, সকালে রিজাইন করার পরে 4 থেকে 5 ঘন্টা না যেতে যেতেই বিকালের মধ্যেই তাকে প্রাইস ট্রান্সফার দিয়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে পুনরায় অধ্যক্ষ হিসাবে ফিরিয়ে নেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ। ওয়াও, কি ম্যাজিক্যাল পাওয়ার! ভারতের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। ইতিহাস ঘেটে দেখুন, হয়তো খুঁজে পাবেন না একটাও এইরকম সন্দীপ ঘোষের মতো প্রাইস ট্রান্সফার। এটাকে কি বলা যায়? সরকার কি ঢাকতে চাইছে? কি লুকাতে চাইছে? কি অপরাধীদের, কোন অপরাধীদের লুকাতে চাইছে সরকার? সরকারের আসল উদ্দেশ্য কি? কি লুকিয়ে আছে? সন্দীপ ঘোষ যদি ইস্তফা দেয় তাহলে কি সরকারের কোনো স্বার্থ বিঘ্নিত হবে? উনি কি সরকারের কোনো কথা পাশ করে দেবে? কি বলতে চায়? এই হলো সন্দীপ ঘোষের গল্প। এবং অতীতে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম, দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এমনই একজন এক্স ডেপুটি সুপার আকবর আলী, যিনি 13 জুলাই 2023 সালে সন্দীপ ঘোষের এগেইনস্টে কমপ্লেইন করেছিলেন ভিজিলেন্সে, অ্যান্টি ক্রাইম ডিপার্টমেন্টে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসেও, কিন্তু লাভ হয়নি কিছু। জানেন তার অভিযোগগুলি কি? তার অভিযোগ ছিল যে ডক্টর ঘোষ, সন্দীপ ঘোষ আরজি কর হসপিটালে নেপোটিজম চালান। তার তোষামোদ করা ছাত্রদের তিনি অনেক ফেভারিজম দেন, একসাথে বসে মদ্যপানও করেন হসপিটাল প্রেমাইসিসের ভেতর, এবং যারা তার সাথে আপোষ করতে রাজি নয়, যারা তাকে সমর্থন করতে রাজি নয়, তাদের বিরুদ্ধে কিন্তু তার কড়া পদক্ষেপ। কি পদক্ষেপ? তাদেরকে তিনি যখন তখন ধরে ধরে পরীক্ষায় ফেল করিয়ে দিতেন, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতেন। এমনকি এই চাঞ্চল্যকর তথ্য আকবর আলী প্রোভাইড করেছে যে গত বছর 13 জুলাই 2023 তিনি যে রিপোর্ট পেশ করেছিলেন, সেই রিপোর্টে তিনি এও বলেছিলেন যে হসপিটাল, অর্থাৎ আরজি কর হসপিটালের ইউজ করা বিভিন্ন গ্লাভস, ইনজেকশনের সিরিঞ্জ, এগুলোকে রিসাইকেল করে বাংলাদেশে পাচার করা, এবং তার পুরো তত্ত্বাবধানে ছিল ডক্টর ঘোষ, সন্দীপ ঘোষ। এবং যখন তিনি কমপ্লেইন করেন তখন সরকারের পক্ষ থেকে আকবর আলীকে বলা হয় রিপোর্ট তৈরি করতে। রিপোর্ট তৈরি করে তিনি সেই রিপোর্ট যখন পেশ করেন, দেন এন্ড দেয়ার আকবর আলীকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং এই রিপোর্ট ডিসমিস করে দেওয়া হয়। আবার বহাল তবিয়তে বিরাজ করেন ডক্টর সন্দীপ ঘোষ। এই হলো তার কুকীর্তি। এবং যদি নিরপেক্ষ তদন্ত হয় সিবিআই এর পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে, তাহলে আশা রাখি ডক্টর সন্দীপ ঘোষের আরো ভুরি ভুরি কেলেঙ্কারির তথ্য ফাঁস হবে, কারণ তিনি এতটাই অপরাধী। এবার আসি 14ই আগস্ট, কলকাতার রাত জাগা। ইয়েস, ঠিক শুনেছেন, দ্য নাইট রিক্লেম। রাত দখলের মেয়েরা, রাত দখল আন্দোলন করা, শান্তিপূর্ণ আন্দোলন। ঠিকই শুনছেন, সেই 14th আগস্ট, যা হিস্টোরিক্যাল 14th আগস্ট, যেদিন শহর ছাড়িয়ে গোটা দেশের, গোটা বিশ্বের চোখ ছিল শুধু একটাই শহরের ওপর, যার নাম কলকাতা। হ্যাঁ, আমরা সিটি অফ জয় আর নই, তার কারণ পুরো শহরবাসী এখন আতঙ্কে গ্রস্ত, আতঙ্কে তারা ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রতিরোধের আগুনে গর্জে উঠেছে। বিচার চাই, বিচার চাই। সবার গলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কে ছিল না সেদিন ওই মিছিলে? 90 বছরের দিদা থেকে শুরু করে 4 বছরের বাচ্চা, সবার মুখে ছিল একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই প্রতিবাদের আগুন দিল্লি, মুম্বাই হয়ে ছড়িয়ে পড়েছে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূরে আমেরিকা, কানাডা। ডাক্তার, নার্স, যে যেখান থেকে পারছে সর্বস্তরের, সর্বশ্রেণীর মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, আন্দোলনে পা মিলিয়েছে। একটাই উদ্দেশ্য সবার,
বন্ধ হোক এই অপরাধ, ধরা পড়ুক আসল খুনি, ধরা পড়ুক আসল দোষী। আর এই 14ই আগস্ট আরো একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা শহরবাসী, গোটা বিশ্ব তথা আরজি কর। জানেন সেই ঘটনাটা কি? এই 14ই আগস্ট রাত্রি 1টার সময় যখন রাতের দখল নিয়েছিল পুরো কলকাতা শহর জুড়ে কলকাতার মেয়েরা, কলকাতার জনসাধারণরা, ঠিক সেই সময় রাত্রি 1টার সময় একদল সশস্ত্র গুন্ডা বাহিনী, বারমুডা স্যান্ডোগেঞ্জি বাহিনী আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, যাদের হাতে ছিল লাঠি এবং বড় বড় ইট পাটকেল, তারা আক্রমণ করেছিল আরজি কর 14ই আগস্ট অর্থাৎ 15ই আগস্ট রাত 1টার সময়। প্রথমে সশস্ত্র বাহিনী হামলা করে গেটে কর্তব্যরত পুলিশদের উপর, টেনে হিচড়ে তাদেরকে একদম ধরাশায়ী করে দেয়। তারপর বেঘরে চড়ে কিল, ঘুষি, লাঠি, চড়, যাচ্ছে তাই অত্যাচার পুলিশদের উপর। সেই দিন কর্তব্যরত এক নার্সের ভাষায় পুলিশরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেছিল হসপিটালের ভিতরে, প্রবেশ করেছিল বিভিন্ন ওয়ার্ডে, আশ্রয় নিয়েছিল কোনো রোগীর বেডের তলায় কিংবা লুকিয়ে পড়েছিল কোনো বাথরুমে প্রাণ বাঁচাতে। আর সেই সুযোগে 40 মিনিট, ইয়েস লাগাতার 40 মিনিট গুন্ডা বাহিনী আক্রমণ চালায়, তাণ্ডব চালায় আরজি কর হসপিটালের ভিতরে। সামান্য ভুলবশত গুন্ডা বাহিনী 3rd ফ্লোরের পরিবর্তে পৌঁছে যায় 3 তলায়। 3 তলায় ইএনটি ডিপার্টমেন্ট এবং তার সংলগ্ন ওয়াশরুমে করা হয় তাণ্ডব, ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়। বাদ গেল না এমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেই সশস্ত্র গুন্ডা বাহিনী, বারমুডা স্যান্ডোগেঞ্জি বাহিনী তাণ্ডব চালায় এমার্জেন্সি ডিপার্টমেন্টের ভিতরে। ভেঙে ফেলা হয়, নষ্ট করা হয় বিভিন্ন জীবনদায়ী ওষুধ এবং অনেক ইম্পর্টেন্ট বহুমূল্য মেডিকেল গুডস। 40 মিনিট ধরে তাণ্ডব চলে পুরো হসপিটাল জুড়ে। ভেঙে ফেলা হয় আন্দোলনকারীদের প্রতিবাদ মঞ্চ, মঞ্চে থাকা চেয়ার, টেবিল, ফ্যান ভেঙে তছনছ করে গুড়িয়ে দেওয়া হয়। এমনকি সবচেয়ে চাঞ্চল্যকর যেটা ইনফরমেশন, সশস্ত্র বাহিনীর একজন আদলা ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেয় কর্তব্যরত এক পুলিশ কর্মী। কোথা থেকে পেল সাহস এরা? আর ঠিক 40 মিনিট পরে সক্রিয় হয়ে ওঠে পুলিশ, পুলিশের ভাঙে ঘুম, অর্থাৎ ভয়কে জয় করে ঠিক 40 মিনিট পরে পুলিশ সক্রিয় হয়ে পাল্টা আক্রমণ শুরু করল। ছোড়া হলো কাঁদানে গ্যাস, করা হলো লাঠি চার্জ, নামানো হলো র্যাফ। আর এরও কিছু সময় পর অর্থাৎ প্রায় 1:55 নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় সিপি মানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হ্যাঁ, সেই বিনীত গোয়েল যিনি কিনা কামদুনি কাণ্ডের সময় ঘটনাকে, যার কামদুনি কাণ্ডের সময় যে ঘটনা ঘটেছিল সেটা তার তত্ত্বাবধানে বিচারাধীন ছিল। সেই বিনীত গোয়েল ঘটনাস্থলে পৌঁছালেন এবং পৌঁছানো মাত্রই তিনি বিবৃতি দিয়ে বলে দিলেন যে এই যে ঘটনা হচ্ছে, এই আন্দোলন হচ্ছে, এগুলো জন্য একমাত্র মিডিয়া রেসপন্সিবল। মিডিয়া রিউমার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, যার জন্য আন্দোলনকারীরা খেপে গিয়ে হসপিটালকে আক্রমণ করছে। আচ্ছা, এবার আপনারাই বলুন, মিডিয়া কি ঠেকা পড়েছে গুজব ছড়ানোর? আর ওখানে যে আন্দোলনকারীরা ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। ওই রাতের নামই ছিল দ্য নাইট রিক্লেম, শান্তিপূর্ণ আন্দোলন, যেখানে কোনো অশান্তি, মারামারি, ভাঙচুর কিচ্ছু হবে না। ওইখানে সেই সময় 3 ধরনের জনতা ছিল। এক, যারা ডাক্তারি পড়ুয়া, ডাক্তার বা ডাক্তার রিলেটেড কাজকর্ম করে, নার্স, বিভিন্ন কর্মচারীরা তারা। 2 নম্বর শ্রেণী ছিল সাধারণ মানুষ, আমার আপনার মতো বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন পরিবার থেকে আসা সাধারণ মানুষ। 3 নম্বর ছিল ডিওয়াইএফআই বা এসএফআই এর কর্মী সমর্থকরা। এবার প্রশ্ন হলো যে ডাক্তার বা ডাক্তারি প্রফেশনের সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই হসপিটালকে আক্রমণ করবে না, স্পেশালি এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে চুরমার করে দেবে না, জীবনদায়ী ওষুধ নষ্ট করবে না। 2 নম্বর, সাধারণ জনতা যারাই কিনা ডাক দিয়েছিল শান্তিপূর্ণ আন্দোলনে, তাদের বুকের পাটায় এতটা দম হবে না সশস্ত্র পুলিশ বাহিনী, র্যাব দাঁড়িয়ে থাকা সত্ত্বেও হসপিটালকে আক্রমণ করা, এমার্জেন্সি ডিপার্টমেন্টকে আক্রমণ করা। 3 নম্বর, আরো ছিল ডিওয়াইএফআই বা এসএফআই এর নেতাকর্মী। তারা কেন আক্রমণ করবে? তারা তো নিজেরাই শান্তিপূর্ণ আন্দোলনে রত। আর আপনারাই বলুন, যেখানে সরকার, সরকারি পুলিশ দাঁড়ানো, যেখানে সরকার তৃণমূলের, যেখানে সরকার অন্য কোনো গভর্নমেন্টের নয়, সেখানে সিপিএম বা ডিওয়াইএফআই বা এসএফআই এর নেতাকর্মীরা হসপিটালে ওই সময় পুলিশের মজুদ থাকা অবস্থায় কিভাবে আক্রমণ চালায়? তাদের বুকের পাটায় এত দম নেই, এটা সম্ভব না। কিন্তু বিনীত গোয়েল বললেন যে আন্দোলনকারীরা হামলা চালিয়েছে। আচ্ছা, আপনারাই একটা কথা ভাবুন, একটা কথা নর্মাল বুদ্ধিতে ভেবে দেখুন, যে যেই আন্দোলনকারীরা প্রতিবাদ মঞ্চ সাজিয়েছিল প্রতিবাদটাকে কন্টিনিউ করার জন্য,
সেই আন্দোলনকারীরা নিজেদের প্রতিবাদ মঞ্চ নিজেরাই ভেঙে ফেললো, ফ্যান চেয়ার টেবিল এগুলো নিজেরাই ভেঙে গুড়িয়ে দিল। আচ্ছা আপনারা বলুন, আমরা কি আশা করতে পারি এহেন বিবেচনাহীন মন্তব্য একজন পুলিশ কমিশনারের কাছ থেকে? কার কথায় কাজ করছেন পুলিশ কমিশনার? আমাদের পুলিশ মন্ত্রী কি একটুও ক্ষমতা দেননি পুলিশ কমিশনারের হাতে কিংবা পুলিশ বাহিনীর হাতে? হ্যাঁ, এই সেই কলকাতা পুলিশ বাহিনী যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। অর্থাৎ এতটাই ক্যাপাবল, এতটাই এফিশিয়েন্ট আমাদের কলকাতা পুলিশ। আর সেই কলকাতা পুলিশেরই সময় লাগলো পাল্টা প্রতিরোধ করার, পাল্টা আক্রমণ করার 40 মিনিট টাইম লাগলো তাদের, যেই আক্রমণকে তারা 4 মিনিটে স্তব্ধ করে দিতে পারত। কেন নিষ্ক্রিয় পুলিশ? পুলিশ কাকে সাপোর্ট করছে? নাকি এর পিছনে কাজ করছে অন্য কোনো ষড়যন্ত্র? নাকি কোনো বড় মাথা পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করা থেকে বাধা দিচ্ছে? আসল ঘটনাটা কি জানতে চায় গোটা সমাজ, গোটা দেশ, জানতে চাই আমি, আপনি, আপনারা সবাই। তাই আসুন ভাবুন, ভেবে দেখার সময় হয়েছে। হ্যাঁ, সত্যিই ভেবে দেখার সময় হয়েছে। এবার আসি 20 আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে। হ্যাঁ, চাঞ্চল্যকর তথ্য। জানবেন সুপ্রিম কোর্ট কি বলেছে? 20 আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন সিআইএসএফ কে আরজি করে সিকিউরিটির জন্য অ্যাসাইন্ড হওয়ার। অর্থাৎ সিআইএসএফ এবার থেকে আরজি করে সিকিউরিটি সামলাবেন। কে এই সিআইএসএফ? আসুন বিশদে জানা যাক। সিআইএসএফ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আর এই সিআইএসএফ সিকিউরিটির দায়িত্ব পালন করে বিভিন্ন সেন্সিটিভ এরিয়াতে, অর্থাৎ পারমাণবিক কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র, সংসদ ভবন, বিভিন্ন মেজর পোর্টস, এয়ারপোর্টস, সংসদ ভবন, জম্মু কাশ্মীর জেল, এইরকম যে সেন্সিটিভ এরিয়াগুলো আছে সেখানে সিকিউরিটির জন্য মোতায়েন করা থাকে সিআইএসএফ। আর সেই সিআইএসএফ কেই অ্যাসাইন করা হলো আরজি করে সিকিউরিটির দায়িত্ব সামলাতে। তাহলে কি সুপ্রিম কোর্ট আমাদের মতোই কলকাতা পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে? এতটাই নির্লজ্জ নিষ্ক্রিয় কলকাতা পুলিশ? পুলিশ মন্ত্রী তো চুপ, তার মুখে কোনো কথা নেই। কেন, কি ঢাকার চেষ্টা করছে মাননীয়ার পুলিশ প্রশাসন, স্বাস্থ্যকর্মীরা কি ঢাকার চেষ্টা করছেন? মাননীয়া তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী, মাননীয়া নিজেই পুলিশ মন্ত্রী। তাহলে কেন মাননীয়া কোথায়? সেই মা মাটি মানুষের দরাজ কণ্ঠ কোথায় গেল? কোথায় গেল আসল দোষীরা? কেন এতদিন টাইম লাগছে? সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করা যাবে না। হ্যাঁ, 20 আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের উপর কোনোভাবে বল প্রয়োগ করা যাবে না, এবং যারা যারা নিজের মতবাদ ব্যক্ত করছে তাদের কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। সমালোচকদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না। যেটা করার চেষ্টা করে আসছিল এতদিন ধরে, অর্থাৎ এই 14-15 দিন ধরে যেটা করার চেষ্টা করে আসছিল আমাদের সরকার, বাংলার সরকার, যেটা সত্যিই কুরুচিকর, যেটা সত্যিই অন্যায়। সবার নিজস্ব মতামত প্রকাশের ক্ষমতা আছে, কেন উই লিভ ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করি যেখানে গণতন্ত্র চলে। আর গণতন্ত্রের একটাই কথা, সবাই সবার নিজের মতবাদ নিজের মতো করে প্রকাশ করতে পারে। আর সেই মতবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তাই সুপ্রিম কোর্ট ক্লিয়ার স্টেটমেন্ট হিসেবে জানিয়ে দেয় এখন থেকে আর কোনো বাধা দেওয়া যাবে না। এবার আসি সুপ্রিম কোর্টের 22 আগস্ট দ্বিতীয় দিনের শুনানিতে। এই দিন প্রথমেই সিবিআই সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় যে সিন অফ অকারেন্স অল্টার করা হয়েছে, অর্থাৎ তা পরিবর্তন করা হয়েছিল যেখানে ঘটনা ঘটে। এবং সুপ্রিম কোর্ট প্রধানত 3টে প্রশ্ন করে, এবং সেই প্রশ্নে যাওয়ার আগেও সুপ্রিম কোর্ট প্রশ্নে বিদ্ধ করেছিল কিন্তু কলকাতা পুলিশকে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এও জানান যে তিনি তার 30 বছরের ক্যারিয়ারে কলকাতা পুলিশ যে প্রক্রিয়াতে তদন্ত করছে তিনি তার 30 বছরের ক্যারিয়ারে এরকম প্রক্রিয়া তদন্ত দেখেননি। সুপ্রিম কোর্টের প্রধান 3টে প্রশ্ন: 1, 14 ঘন্টা পরে কেন এফআইআর দায়ের করা হলো? 2, বিইং দ্য প্রিন্সিপাল অফ আরজিকর কলেজের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষ যখন কলেজে পৌঁছলেন এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পৌঁছেই তিনি সাথে সাথে কেন এফআইআর দায়ের না করলেন না, এবং তিনি কার সাথে যোগাযোগে ছিলেন, কার অপেক্ষায় তিনি সেই মুহূর্তে ছিলেন। হিসাব মতো বডি পাওয়া যাচ্ছে, মানে মৃতার বডি দেখা যায় অ্যারাউন্ড 9:30 নাগাদ সকালবেলা, এবং পুলিশকে জানানো হয়, টালা পুলিশকে জানানো হয় সকাল 10:10 নাগাদ, এবং অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয় রাত 11:30টায়, এবং তারও 15 মিনিট পরে অর্থাৎ 11:45-এ এফআইআর দায়ের করা হয়। এবং এফআইআর দায়ের কিন্তু করে প্রিন্সিপাল নয়,
মৃতার বাবা অর্থাৎ অভয়ার বাবা। 22শে অগস্ট সুপ্রিম কোর্ট সিবিআই কে পারমিশন দিয়েছে যাতে তারা পলিগ্রাফ টেস্ট করতে পারে। পলিগ্রাফ টেস্ট ঠিক কাদের হবে? 7জন মানুষের পলিগ্রাফ টেস্ট করা হবে, যার মধ্যে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রয় সহ আরো একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, আর তার সাথে রয়েছে আরো 4জন ডাক্তারি পড়ুয়া যারা কিনা ওই দিন ওই রাতে অভয়ার সাথে ডিনার করেছিল বা অভয়ার সাথে ওই সময় ছিল। এদের পলিগ্রাফ টেস্ট অলরেডি পারমিশন মঞ্জুর হয়ে গেছে কলকাতা হাইকোর্ট থেকেও, এবং সঞ্জয় রায়ও পারমিশন মানে কনসেন্ট দিয়ে দিয়েছে। এরপর আসি আরো একটা বক্তব্যে, যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্ট কর্মবিরতি আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে জানিয়েছে তারা যেন এই মুহূর্তে কর্মবিরতি শেষ করে আবার নিজ নিজ কাজে যোগদান করে, এবং তাদের সিকিউরিটির দায়িত্ব সুপ্রিম কোর্ট এনশিওর করেছে। আমরা দেখেছি অলরেডি সুপ্রিম কোর্ট সিআইএসএফ কে আরজি করে সিকিউরিটির দায়িত্বে বা নিরাপত্তার দায়িত্বে অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে, আর সিআইএসএফ কিন্তু কলকাতায় চলে এসেছে। এছাড়াও সুপ্রিম কোর্টের আরো একটা উল্লেখযোগ্য বক্তব্য, যেটা না বললেই নয়, সুপ্রিম কোর্ট এটা বলেছে 22শে অগস্ট সেকেন্ড ডে শুনানির দিন, যে মহিলারা যদি কাজে না যেতে পারে এবং কর্মস্থলে তারা যদি সিকিউরড ফিল না করে, তাহলে এর মানে হচ্ছে আমরা মহিলাদের তাদের বেসিক ইকুয়ালিটি থেকে, তাদের বেসিক রাইট থেকে আমরা তাদের ডেভিয়েট করছি, তাদের ডিপ্রাইভ করছি। এটা কিন্তু একদম ঠিক না, এবং সুপ্রিম কোর্ট এও জানিয়েছে এই ডেভিয়েশন, এই যে মহিলাদের বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এটাকে দূর করার জন্য আমাদের ইমিডিয়েটলি কোনো একটা পদক্ষেপ বা স্টেপ নেওয়া উচিত। এইটাই ছিল ওভারঅল সুপ্রিম কোর্টের 22শে অগস্টের শুনানির দ্বিতীয় দিনের বক্তব্য। ভেবে দেখুন, একটা মেয়ে তার কর্মস্থলে যদি নিরাপদ না হতে পারে, তাহলে সেই মেয়েটা কোথায় নিরাপদ? বাসে, ট্রামে, নিজের বাড়িতে? আজ আমরা সকলে মিলে পুরো দেশ জুড়ে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আদৌ কি আমরা স্বাধীন? মুখে হাত রেখে বলুন তো আপনি, আপনার বাড়ির সবকটা মেয়ে স্বাধীন? আপনার বাড়ির সবকটা মেয়ে রাত্রিবেলা নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারে? তারা যদি বাড়িতে ফিরতে দেরি করে, তাহলে আপনি বিন্দু মাত্র টেনশন করবেন না? পুরো শহর এতটাই নিরাপদ, এতটাই সেফ মেয়েদের জন্য? পারবেন কি বলতে? না, পারবেন না। তাই আসুন আমরা বিচার চাই, আমরা অপেক্ষারত সেই সঠিক বিচারের জন্য, যাতে আসল যারা দোষী, আসল যারা এই কর্মকাণ্ডে যুক্ত, সে যত বড়ই মাথা হোক না কেন, তার যথোপযোগ্য শাস্তি হোক, দোষীরা ধরা পড়ুক, খুনিরা শাস্তি পাক। আর আমরা সবাই আর একটাও অভয়া দেখতে চাই না, আমরা একটাও নির্ভয়া দেখতে চাই না, আমরা একটাও তিলোত্তমা দেখতে চাই না। আপনার কি আমার সাথে একমত? প্লিজ ভাবুন, ভেবে দেখুন, কারণ ভাবার সময় হয়েছে।